হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা মাধ্যমিকের 2018 সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান ছিল সবচেয়ে বেশি। তাহলে এটার অ্যান্সার কি হবে না কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন ছিল বয়েলের সূত্রানুযায়ী পিভি ভার্সেস পি লেখচিত্রটি কি রকম হয়ে থাকে না সবসময় পি অক্ষের সমান্তরাল। পরের প্রশ্ন ছিল কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কি হবে না আমরা জানি আণবিক ভর m সমান লেখা হয়ে থাকে 2 গুণিত বাষ্প ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 গুণিত 13 মানে আণবিক ভর হওয়া উচিত আমার 26। তো আমরা যদি C2H2 এর ক্ষেত্রে চেক করি তাহলে দেখতে পাই আমরা কি জানি কার্বনের ভর হচ্ছে 12 ইন্টু 2 প্লাস হাইড্রোজেনের লিখতে পারি 1 ইন্টু 2। তাহলে এখান থেকে পাচ্ছি 12 দুগুণে 24 প্লাস 2 সমান 26। তাহলে এটার সাথে এটা মিল যাচ্ছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি হয় না রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি আমরা একটা বস্তু রাখি প্রতিবিম্বের প্রকৃতি কি রকম হবে না প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ, মানে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে এবং সেটি হবে সমশীর্ষ। 6 নম্বর প্রশ্ন ছিল যে কোনো আলোকরশ্মি একটা স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে যদি আপতিত হয় তার চ্যুতিকোণের মান কত হবে। লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান হবে 0 ডিগ্রি। পরের প্রশ্ন ছিল যে নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক। তাহলে আমরা কি জানি রোধের এসআই একক হচ্ছে ওহম। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে তা সবসময় লাইভ লাইনের সাথে যুক্ত থাকে। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি আসলে কি না বিটা রশ্মি আসলে ইলেকট্রন কণার স্রোত। পরের প্রশ্ন ছিল দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে, তাহলে অ্যান্সার হবে 18টি শ্রেণী। নিচের কোন যৌগটি অষ্টক সূত্র মান্য করে না, তো অ্যান্সার হবে লিথিয়াম হাইড্রাইড। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, তাহলে তড়িৎ পরিবহন করতে পারবে কারা না তড়িৎযোজী যৌগ, তাহলে এখানে অ্যান্সার হবে গলিত NaCl। পরের প্রশ্ন ছিল যে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যদি আমরা যোগ করি উৎপন্ন দ্রবণের রং কি হবে, তাহলে অ্যান্সার হবে গাঢ় নীল। পরের প্রশ্ন ছিল নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, তাহলে পিতল কি লেখা হয়ে থাকে না এটাকে মনে রাখার উপায় হচ্ছে পিতা জি। তাহলে পিতল মানে কি লিখতে পারি না পিতল মানে লিখতে পারি তামা আর জিঙ্ক দুটো থাকবে, তাহলে তামা প্লাস জিঙ্ক সমান আমরা লিখতে পারি পিতল। তাহলে কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান হবে না অ্যান্সার হবে পিতলে। এবার বলেছে কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি না কার্বন পরমাণুগুলোর মধ্যে যদি থাকে এক বন্ধন তখন সেটা হয়ে যাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যদি থাকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তখন সেটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো হবে না যাদের মধ্যে এক বন্ধন বর্তমান অর্থাৎ অ্যালকেন যৌগ। তাহলে অ্যালকেনের সংকেত কি হবে না CnH2n প্লাস 2। আর অসম্পৃক্ত কোনগুলো হবে অ্যালকিন আর অ্যালকাইন। তাহলে অ্যালকিন হলে সংকেত কি হবে CnH2n, আর অ্যালকাইন হলে কি হবে CnH2n মাইনাস 2। এবার এখানে এগুলো বসিয়ে তুমি চেক করে নিতে পারো যে যদি এখানে আমি n এর ভ্যালু 2 বসাই
তাহলে কি আমার 4 আসছে হাইড্রোজেনের ভ্যালু, সেটা দেখে নিতে হবে। তো এখানে দেখছি আসছে না, তাহলে আমার সম্পৃক্ত হতে গেলে এবার এন এর ভ্যালু 2 বসাও, তাহলেও 2ও আসছে না। তাহলে এন এর ভ্যালু যদি আমরা এখানে 2 বসাই, তাহলে 2 দুগুণে 4 2 6 আসছে, তাহলে অ্যান্সার হবে C2H6। এইখানে যদি আমি বসাই এন এর ভ্যালু 2, তাহলে লিখতে পারি কি C2, আর এইচ এর জায়গায় কি হবে 2 গুণিত 2 প্লাস 2, তাহলে দেখো C2H6, তাহলে এন সমান যদি আমরা 2 বসাই তাহলে এই শর্তটা পালন করছে। বিভাগ খতে কোশ্চেন ছিল যে বায়োগ্যাসের একটি ব্যবহার লিখতে। না পচনশীল জৈব বস্তু সমূহ থেকে এই বায়োগ্যাস তৈরি করা হয়। এই গ্যাসের একটি ব্যবহার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং উৎপন্ন বিদ্যুৎ দ্বারা বৈদ্যুতিক পাম্প চালানো এবং কুটির শিল্পে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। এটার সাথে অথবাতে একটি কোশ্চেন ছিল যে ওজোন স্তরে ওজোনের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা। না ওজোন স্তরের ওজোন গ্যাসের অণু নাইট্রোজেনের অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন অণুতে পরিণত হয়। দেখো নাইট্রিক অক্সাইড প্লাস ওজোন কি উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন। এই নাইট্রোজেন ডাই অক্সাইড আবার অক্সিজেনের সাথে পুনরায় বিক্রি করে নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন উৎপন্ন করছে। এরপরে ছিল যে কাঠকয়লা, পেট্রোল আর ইথানল এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি। না এদের মধ্যে কাঠকয়লা এবং পেট্রোল হবে জীবাশ্ম জ্বালানি, কিন্তু ইথানল জীবাশ্ম জ্বালানি নয়। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের না পরম শূন্য উষ্ণতা, মানে কত উষ্ণতা, না -273 ডিগ্রি সি উষ্ণতা। পরের প্রশ্ন ছিল যে পিভি সমান এন মানে কি, মোল সংখ্যা। এন এর জায়গায় আমরা কি লিখে থাকি, গৃহীত ওজন বাই আণবিক ভর বা আণবিক ওজন, এটা লিখে থাকি। তাহলে এখানে বলেছে যে এন এর এর মান আণবিক ওজনের কি হবে, এম এর বা আণবিক ভরের, তাহলে অ্যান্সার হবে গ্রাম মোল ইনভার্স হবে এর একক। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা যাচাই করতে বলেছে। না কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, না তার প্রসারণের উপর নির্ভর করে না, তাহলে এটা হবে কি মিথ্যা। অথবাতে ছিল যে লোহা, ইনভার এবং তামার মধ্যে কার কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে অ্যান্সার হবে কি, না ইনভারের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে সবচেয়ে কম। আলোক রশ্মি যখন লঘু থেকে ঘন মাধ্যমে যাবে, তাহলে আপতন কোণ, এটাকে যদি আমি আই দিয়ে প্রকাশ করি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর প্রতিসরণ কোণ যদি লিখি রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, তাহলে বলেছে কে বড় হবে। না আমরা জানি আলোক রশ্মি যখন লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে আমরা কি জানি অভিলম্বের দিকে সরে আসে, তাহলে স্বভাবতই আই এর মান হচ্ছে আমার কি হচ্ছে বড় এবং আর এর মান কি হচ্ছে ছোট, তাহলে আমি বলতে পারি আইটা গ্রেটার দেন হবে আর, অথবা বলতে পারি আরটা লেস দেন হবে আই, যেটা হচ্ছে। তাহলে এখানে বলেছে আপতন আর প্রতিসরণ কোণের মধ্যে কোন কোণ বড় হবে, না অবশ্যই ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ বড় হবে। তারপরে ছিল যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার এতে কোন ধরনের লেন্স ব্যবহার করে থাকে, তাহলে অ্যান্সার হবে ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ। যদি বলতো গাড়ির হেডলাইটে কি ব্যবহার করি, তাহলে বলতে যে অবতল দর্পণ। তামার চামচের উপর রূপোর প্রলেপ দেওয়া হলে ক্যাথোড হিসেবে কাকে নেব। না তামার চামচের উপর রূপোর প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে তামার চামচ, অর্থাৎ যার উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড এবং যার প্রলেপ দেওয়া হবে সেটি অ্যানোড হিসেবে বিবেচিত হবে। তাহলে রূপোর প্রলেপ দিতে গেলে এটা কি হয়ে যাবে, রূপোটা হয়ে যাবে আমার অ্যানোড। আচ্ছা এখানে 8-এর দাগে ছিল যে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কি হয়। না উষ্ণতা যত বৃদ্ধি পাবে অর্ধপরিবাহীর রোধ কমতে থাকবে। যেমন কি কি আছে, না আমার আছে জার্মেনিয়াম আছে অর্ধপরিবাহী, জার্মেনিয়াম, আর কি আছে সিলিকন, এগুলো মনে রাখতে হবে। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। না ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলফা বিটা আর গামার মধ্যে কার ভেদন ক্ষমতা বেশি। না আলফা বিটা গামার মধ্যে সর্বদাই গামা রশ্মির ভেদন ক্ষমতাটা বেশি হয়ে থাকে, কারণ গামা রশ্মির কম্পাঙ্ক বেশি, তাই জন্য গামা রশ্মির ভেদন ক্ষমতাটা বেশি হয়। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্য শক্তির, না আমরা জানি নিউক্লিয় সংযোজন, এই বিক্রিয়াই হচ্ছে সূর্যের এই বিপুল পরিমাণ শক্তির উৎস। 11 নম্বর কোশ্চেনে ছিল বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলানো একটি ক্ষার ধাতু কি হবে। না একটি ক্ষার ধাতু হবে পটাশিয়াম।
তারপরে ছিল যে মৌলের অ্যানায়ন লোহায় মরচে পড়াকে ত্বরান্বিত করে। লোহায় মরচে পড়াকে ত্বরান্বিত করতে পারবে কে? না ক্লোরিন। হেমাটাইট নিষ্কাশিত হবে কোথা থেকে? না লোহার আকরিক হেমাটাইট, আমরা সকলেই জানি, তাহলে এটা এফি লিখতে পারি। এবং সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটাও আমরা জানি কি হয়? ফ্লুরিন হয়। তারপরে ছিল যে ক্যালসিয়াম অক্সাইডে কোন ধরনের রাসায়নিক বন্ধন? না ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ এখানে কি ধরনের বন্ধন থাকবে? না তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন থাকবে। পরের প্রশ্ন ছিল, এটা আমরা করে নিয়েছি, একটি যৌগের উদাহরণ দিতে যার জলীয় দ্রবণ হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এটা কি হবে? না অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। এর সংকেতটা কি? না আমরা জানি CH3 COOH, যেখানে COOH হচ্ছে আমাদের কার্বক্সিলিক গ্রুপ। তাহলে এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? না যারা জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে খুব অল্প মাত্রায় আয়ন উৎপন্ন করবে, তাদের বলা হয় থাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপরে আছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় থাকে? না তড়িৎ বিশ্লেষণের সময় কোষের ঋণাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে আমরা বলে থাকি ক্যাথোড, এবং ধনাত্মক মেরু হলে সেটা হয়ে যাবে অ্যানোড। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার, না রেফ্রিজারেটরে ব্যবহার করি, কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হয়। আর কি কোশ্চেন আছে? না অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে কি হবে? না অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি আমরা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করি, তাহলে কার অদক্ষেপ পড়বে? না অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ পড়বে। নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? না নাইট্রোজেনের পরীক্ষাগারে যে প্রস্তুতি, তাতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম নাইট্রাইট যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়। তাহলে কোন যৌগের? না সোডিয়াম নাইট্রাইট। তারপর ছিল যে CH3CH2CHO, অর্থাৎ CHO মানে কি গ্রুপ? অ্যালডিহাইড গ্রুপ। এর আইইউপ্যাক নাম কি হবে? তাহলে দেখতেই পাচ্ছ, একটা দুটো তিনটে কার্বন, মানে মিথ ইথ প্রোপ। একটা হলে মিথ, দুটো হলে ইথ, এবং তিনটে হলে প্রোপ। এবং যখন অ্যালডিহাইড গ্রুপ থাকে কি বলা হয়ে থাকে? অ্যাল কথাটি আমরা ব্যবহার করে থাকি লাস্টে। তাহলে মিথ, এখানে কি হবে? মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপানেল হয়ে থাকবে নাম। তারপরে প্রশ্ন ছিল যে পলিটেট্রাফ্লুরোইথিলিনের একটি ব্যবহার, না বৈদ্যুতিক সরঞ্জামের অন্তরক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসছি আমাদের বিভাগ গ। বিভাগ গতে বলেছে যে মিথেন হাইড্রেট কি, এবং 0°C উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলে অন্তিম উষ্ণতা কত হবে? এবং আরো একটি অঙ্ক ছিল গ্যাস চ্যাপ্টারের থেকে। তো গ্যাসের চ্যাপ্টারের উপর যত রকম অঙ্ক হয়, আমার একটা আগের ভিডিও যদি তোমরা দেখো মাধ্যমিকের প্লেলিস্টে গিয়ে, সেখানে গ্যাস চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করে দেওয়া আছে। তো সেখানে গিয়ে দেখে নেবে, এই অঙ্কগুলো ওখানে পেয়ে যাবে। তাহলে এখানে আমাকে দেখতে হবে কি মিথেন হাইড্রেট কি। তো দেখে নাও মিথেন হাইড্রেট কি। না মিথেন হাইড্রেট বা মিথেন ক্ল্যাথরেট হলো একটা ক্যালাসাকার কঠিন ক্ল্যাথরেট যৌগ, যাতে কি হয়, জলের ক্যালাসীকৃত যে অণু আছে তার মধ্যে মিথেন আটকে থাকে। তাহলে সংকেত কোনটা লিখতে পারি? না 4CH4 23H2। এটা পড়ার দরকার নেই। তাহলে আমার ইম্পর্টেন্ট কি এই সূত্রটা, 4CH4 23H2। এটা দেখতে অনেকটা কিরকম হয়ে থাকে? বরফের মতো। সমুদ্রের নিচ থেকে নির্গত মিথেন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে এলে মিথেন হাইড্রেটের ক্যালাস উৎপন্ন করে। এটার আরেক নাম আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ফায়ার আইস। এটাও পরীক্ষায় আসে। তার পরের প্রশ্ন ছিল যে কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে আমরা কি বুঝি, এবং দিনের বেলায় কেন আকাশকে নীল দেখায়। আর ছিল তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লেখো, আর লুইসের ধারণা অনুযায়ী সমযোজী যৌগের উদাহরণ দিয়ে লিখতে। এতগুলো প্রশ্ন আমাদের ছিল। তো এখানে দেখো যে কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বুঝি। আলোক কেন্দ্র বলতে এই যে এখানে দেখতে পাচ্ছি ও বিন্দুটার কথা বলা হচ্ছে। না উত্তল লেন্সের একটি তলে কোনো আলোক রশ্মি এখানে আপতিত হলো, প্রতিসরণের পর যদি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তবে লেন্সের ভিতরে ওই রশ্মির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে। এটা আমার প্রধান অক্ষ, এটা আমার প্রধান অক্ষ।
তাহলে লেন্সের প্রধান অক্ষকে আমরা কোন বিন্দুতে ছেদ করছি না, ও বিন্দুতে। তাহলে এইখান থেকে এখানে আলোক রশ্মি পড়লো এবং আপতিত রশ্মির সমান্তরালেই নির্গত হলো, এবং এই নির্গত হওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেটাই হবে লেন্সের আলোক কেন্দ্র। তাহলে ও বিন্দুকে আমরা বলতে পারি কি, লেন্সের আলোক কেন্দ্র। দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? না, বায়ুমণ্ডলে ভাসমান অণু বা ধূলিকণাগুলি দিনের বেলায় সূর্যের আলোকে কি করে দেয়, বিক্ষিপ্ত করে। এবং র্যালের বিক্ষেপণের যে সূত্র কি হবে না, র্যালের বিক্ষেপণের সূত্রানুযায়ী বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ সূর্যালোকের যে বেগুনি এবং নীল বর্ণের যে রশ্মিগুলির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আমরা জানি কিরকম লেখা হয়, ভিভ জিওর, অর্থাৎ বেনি আসহ কলা যেটাকে বলে থাকি। তাহলে বেগুনি আর নীল, বেগুনি আর নীল এদের কি হয়ে থাকে, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়ে থাকে। তার ফলে কি হবে, এদের তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে আইটা আমার কি নির্দেশ করছে, তীব্রতা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার তীব্রতা বেশি। তাহলে এই বর্ণের রশ্মি সবচেয়ে বেশি পরিমাণে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ আকাশে বেগুনি আর নীল বর্ণের আলো সবচেয়ে বেশি ছড়িয়ে পড়বে। কিন্তু মানব চক্ষু বেগুনি সাপেক্ষে নীল রঙের প্রতি অধিক সংবেদনশীল অপেক্ষা সংবেদনশীল, তাই আমরা আকাশকে নীল রঙের দেখি। লেঞ্জের সূত্র কি বলেছিল না, লেঞ্জের সূত্র বলেছিল যে তড়িৎচুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি তার নিজের সৃষ্টির কারণকে বাধা দিবে। তাহলে এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে, এপসিলন দিয়ে প্রকাশ করা হচ্ছে, মাইনাস অফ ফাইয়ের পরিবর্তন মানে চুম্বক প্রবাহের পরিবর্তন সময়ের সাপেক্ষে চুম্বক প্রবাহের যে পরিবর্তন মানে চুম্বক প্রবাহের হার, তাকে বলা হয়ে থাকে কি, তার জন্য তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ কি বলেছে না, তড়িৎচুম্বকীয় আবেশের ফলে বর্তনীতে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হবে যা তার নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। এরপর বলেছে যে লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। তাহলে জল একটি কি যৌগ, সমযোজী। জলের অণুতে একটি অক্সিজেন আর দুটি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 8o16 লেখা হয়ে থাকে, অক্সিজেনের লেখা হয়ে থাকে 8o16, 8টা, মানে কি হবে, কে কক্ষে 2টো, এল কক্ষে 6টা। সুতরাং দুটি ইলেকট্রন লাভ করলে অক্সিজেন কি হয়ে যেত, সুস্থিত হতো, কারণ আমরা জানি সর্বোচ্চ কক্ষে যদি 8টা সে পেয়ে যেত তাহলে এ চাইবে কি, আমার যদি আর দুটো হতো তাহলে আমি সুস্থিত হতে পারতাম। এবং হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি কে কক্ষে একটি থাকে। তাহলে এ কি চাইবে, যে আমি যদি কে কক্ষে দুটোর বেশি থাকতে পারি না, আমি যদি একটি ইলেকট্রন লাভ করি তাহলে আমি সুস্থিত। তাহলে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে দুটি পৃথক ইলেকট্রন জোড়, একটি অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে গঠিত হয়। এই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে একটি অক্সিজেন ও দুটি হাইড্রোজেনের মধ্যে দুটি সমযোজী বন্ধন গঠিত হয়। দেখে নাও, না হাইড্রোজেন কটা আছে, দুটো। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটা, এদিকেও একটা। এবার এ কি চাইছে, এও দুটো ইলেকট্রন চাইছে, দেখো এখানে 2 2 এ 4 2 এ 6টা আছে। তাহলে এ চাইবে এর ইলেকট্রনটা সমভাবে ব্যবহার করতে এবং এও চাইবে এর একটা ইলেকট্রন সমভাবে ব্যবহার করতে। একই রকম ভাবে এদিকের হাইড্রোজেনও চাইবে এর একটা ইলেকট্রন সমভাবে ব্যবহার করতে, আর অক্সিজেনও চাইবে এর একটা ইলেকট্রন সমভাবে। এর ফলে যখন সমভাবে ব্যবহার করবে তাহলে দেখো এর একটা ক্রস একটা ডট, দুজনে সমানভাবে ইউজ করছে। তাহলে এইভাবে যে তাহলে এই ইলেকট্রন জোড়গুলো কি করছে, বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে এইভাবে গঠিত হবে জলের অণুর গঠন। তারপরে প্রশ্ন ছিল যে সোডিয়াম ক্লোরাইডের বন্ধনে NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? না, সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসে একটা Cl মাইনাস আয়ন 6টি Na প্লাস দ্বারা ঘিরা থাকে। আবার বলতে পারি যে একটা Na প্লাস আয়ন 6টি Cl মাইনাস দ্বারা বেষ্টিত থাকে। সুতরাং বলা যায় যে সোডিয়াম ক্লোরাইডে Na প্লাস ও Cl মাইনাস আয়ন দ্বারা গঠিত একটি বড় ক্যালাস। পাশের চিত্র দেখতে পাচ্ছ, এখানে কোনো একটি পৃথক অণুর কোনো কিন্তু অস্তিত্ব নেই। এই কারণে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে কিন্তু আমরা লিখতে পারি না। তাহলে সবসময় মনে রাখতে হবে একটা Cl মাইনাস 6টি Na প্লাস দ্বারা বেষ্টিত থাকবে, আবার একটি Na প্লাস 6টি Cl মাইনাস দ্বারা বেষ্টিত থাকবে। এরা কখনোই পৃথকভাবে থাকবে না। তার জন্য কি হবে, NaCl কে একটা বন্ধন দিয়ে আমরা প্রকাশ করি। তারপরে ছিল যে জলীয় কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করি তাহলে কি ঘটবে। লাল বর্ণের জলীয় কপার সালফেট দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে কালো রঙের কিউপ্রিক সালফাইড অধক্ষিপ্ত হয়, তাই জন্য তীর চিহ্ন নিচের দিকে, এবং দ্রবণে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়।
আবার অনুরূপ প্রশ্নগুলো দেখে রাখবে, এইরকম ভাবে আসলেও উত্তরটা কিন্তু একই হবে। ছিল যে MsO4, যেখানে এম হচ্ছে মেটাল বা ধাতু, এর জ্বলিত দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে সেটা বিক্রিয়া সহ দেখাতে, আর জারণ বিজারণ কিন্তু যুক্তি সহ। তাহলে MsO4 কি হবে, M2+SO4 2-। ক্যাথোডে M2+ আয়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে এবং তড়িৎ প্রশম ধাতু হিসেবে যুক্ত হয়। ক্যাথোড বিক্রিয়া M2+ দুটি ইলেকট্রন কি করলো, ক্যাথোডে গিয়ে গ্রহণ করলো। তাহলে ক্যাথোডে সবসময় কি বিক্রিয়া ঘটে, বিজারণ বিক্রিয়া। তাহলে এটি একটি বিজারণ বিক্রিয়া। তারপরে আছে যে কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার, না বিদ্যুতের সুপরিবাহী হওয়ায় বৈদ্যুতিক তার ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আর অ্যালুমিনিয়াম হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী হওয়ায় পরিবাহী তার প্রস্তুতিতে এবং তাপের সুপরিবাহী হওয়ায় বাসনপত্র প্রস্তুতিতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন ছিল যে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া লিখো। না বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিন ধীরে ধীরে কি হয়, মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণুকে একে একে প্রতিস্থাপিত করে এবং সর্বশেষে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। তো প্রথম ধাপে কি হয়, মিথেন ক্লোরিনের সঙ্গে যুক্ত হলো, উৎপন্ন করলো CH3Cl। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে ক্লোরিনের কাছে চলে গেল, একটা ক্লোরিন এখানে চলে গেল, তাহলে কি হয়ে গেল CH3Cl এবং HCl। নেক্সট স্টেপে কি হলো, মিথাইল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে যুক্ত হলো, আবারও একই প্রসেস। কি হবে, একটা Cl এখানে যাবে, একটা হাইড্রোজেন এখানে আসবে, তাহলে CH2Cl2 হয়ে গেল আর HCl। মিথিলিন ক্লোরাইড, পরবর্তী ধাপে মিথিলিন ক্লোরাইড আবার ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে ক্লোরোফর্ম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে ক্লোরোফর্ম মানে টাইক্লোরোমিথেন। আর চতুর্থ ধাপে কি হবে, না ক্লোরোফর্ম আবার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, না ইথানল হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, সোডিয়ামের সঙ্গে তীব্র বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে। ইথানলের সংকেত কি 2C2H5OH, তার সাথে সোডিয়ামের বিক্রিয়া উৎপন্ন হবে 2C2H5ONa আর হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, এটাকে বলা হবে সোডিয়াম ইথক্সাইড। বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র। ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের পরম তাপমাত্রা T, তাতে চাপ হচ্ছে P, আয়তন হচ্ছে V এবং গ্যাসের মোল সংখ্যাকে আমরা N দিয়ে প্রকাশ করি। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি কি, না স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে V প্রপোর্শনাল টু 1/P যখন আমার ভর উষ্ণতা মোল সংখ্যা স্থির। আবার চার্লস বলেছে যে পরম উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনের সাথে পরম উষ্ণতা কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে গ্যাসের ভর চাপ মোল সংখ্যা এখানেও স্থির, তাহলে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। আবার অ্যাভোগাড্রো বলেছে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সাথে সমানুপাতিক হবে বা অণু সংখ্যার সাথে সমানুপাতিক হবে। তাহলে ভি প্রপোর্শনাল টু এন। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি ভি প্রপোর্শনাল টু, তিনটে সমীকরণকে একসাথে লিখলে NT/P। এবার এটাকে সমান করার জন্য আমাকে একটা ধ্রুবক দিতে হবে, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি কে দিতে পারি বা আরও দিতে পারি। তাহলে এখান থেকে পাবো পিভি সমান NRT অথবা পিভি সমান KNT, যেটা খুশি। তাহলে নির্দিষ্ট মোল সংখ্যা এবং নির্দিষ্ট আদর্শ গ্যাসের ক্ষেত্রে কে কে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তাহলে এটি হয়ে গেল আদর্শ গ্যাসের সমীকরণ। আয়রন পাইরাইটিসকে যদি অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদনে প্রয়োজনীয় SO2 উৎপন্ন করা হয়, তাহলে কি হবে। তাহলে দেখো 4Fe2 আর 11O2 আছে, সেখান থেকে এটা উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে প্রত্যেকের আণবিক ওজনটা বের করে নিতে হবে প্রথম। তাহলে এদিকেও বের করে নেওয়া হলো, তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, না 512 গ্রাম SO2 প্রস্তুত করতে আমার 480 গ্রাম Fe2 দরকার। আরো একটি অঙ্ক ছিল যে কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড একটা গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তাহলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে, না ধাতব কার্বনেটের ভর দেওয়া আছে, অক্সাইড উৎপন্ন 112 গ্রাম, তাহলে যৌগটির ভর কতটা, 200 থেকে 112 বাদ দাও, দিলে যৌগটির ভর পাওয়া গেল 88 গ্রাম। বাষ্প ঘনত্ব দেওয়া আছে 22, মানে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে আণবিক ভর এম সমান কি হয় 2D। সেই ফর্মুলায় কি হয়ে যাবে 44 গ্রাম। তাহলে গ্যাসীয় যে যৌগটা, তাহলে 44 গ্রাম মানে কি 1 মোলকে বোঝায়। এবার যৌগটি কত ছিল 88 গ্রাম, তাহলে 88 গ্রাম মানে আমরা পাবো 2 মোল। তাপ পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কি আর এর একক কি, না একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার যদি পার্থক্য হয়,
তাহলে লম্বভাবে প্রতি একক সময় পরিবাহিত তাপের পরিমাণকে উক্ত পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বলা হয়। এর এককটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই এককটাও খুব ইম্পর্টেন্ট। ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, আর এখানে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি? না কোনো কঠিন পদার্থের একক প্রাথমিক ক্ষেত্রফলের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এর একক কি হবে? কেলভিন ইনভার্স। তাহলে এককগুলো এইখানে খুব ভালো করে মনে রাখতে হবে। উত্তল লেন্সের সাহায্যে আমরা কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করব এবং কোন ধরনের লেন্সের সাহায্যে আমরা দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়। তাহলে এল ওয়ান একটি লেন্স দেখতে পাচ্ছ, পিকিউ হচ্ছে তার সামনে একটি বস্তু যেটি কোথায় রাখা আছে? ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে। এবং পি ড্যাশ কিউ ড্যাশ হলো একটি অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব। তাহলে এখান থেকে আলো যাওয়ার পর সবসময় কি হয়? একটা যায় ফোকাস দিয়ে আর একটা যায় আলোক কেন্দ্র দিয়ে, কিন্তু আমরা দেখছি যে এই রশ্মিগুলো কোথাও গিয়ে মিলিত হচ্ছে না সামনের দিকে। তাহলে এই রশ্মিগুলোকে আমরা যখন পিছনে বর্ধিত করছি তখন দেখছি একটা বিন্দুতে মিলিত হচ্ছে, সেটা কি? পি ড্যাশ। তো এখান থেকে যদি আমরা টানি তাহলে দেখতে পাচ্ছি যে বস্তুর সাথে সমশীর্ষ কিন্তু বস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব, এবং কোথায় গঠিত হচ্ছে? পিছনে, এবং কোন একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এটা কি হয়ে গেল? অসৎ হয়ে গেল, সমশীর্ষ হয়ে গেল এবং বিবর্ধিত। দীর্ঘ দৃষ্টি দূর করার জন্য আমরা কি ব্যবহার করব? উত্তল লেন্স। আর হ্রস্ব দৃষ্টি বললে অবতল লেন্স। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে √2। বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে? না মিউ সমান আমরা জানি স্নেলের সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আর, যেখানে আই আমার আপতন কোণ, আর প্রতিসরণ, আর মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে প্রত্যেকের মান বসাও। মিউ এর মান √2, সাইন আই হচ্ছে 45, সাইন আর চেয়েছে, তাহলে সাইন আর সমান লিখতে পারি সাইন 45/√2। সাইন 45 এর মান 1/√2/√2। তাহলে কি পাচ্ছি? না হাফ। তাহলে হাফ কার মান হয়? সাইন 30। তাহলে আমি আর সমান কি বলতে পারি? 30 ডিগ্রি। এবার চ্যুতিকোণ বের করতে গেলে কি হয়? ডেল্টা সমান হচ্ছে আই মাইনাস আর লেখা হয়। তাহলে আপতন কোণ ছিল 45, আর চ্যুতিকোণ প্রতিসরণ কোণ যদি 30 হয় তাহলে চ্যুতিকোণ হবে 15 ডিগ্রি। তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। না পরিবাহী রোধ আর এবং প্রবাহের সময় যদি টি স্থির থাকে তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ কি হয়? না প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, যখন আর টি ধ্রুবক। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহিত তাপের সাথে কি হয়? রোধের সমানুপাতিক, যখন আই আর টি ধ্রুবক। পরিবাহীর রোধ আর প্রবাহ মাত্রা আই স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু টি। তাহলে এই তিনটাকে একত্রে করলে আমরা পাবি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। আর এটাকে সমান করার জন্য একটা ধ্রুবক দরকার, যেটাকে জি বলা হয় থাকে, যে দিয়ে প্রকাশ করি, যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি আর দুটি 80 ওয়াটের পাখা, তাহলে মোট কত ওয়াট খরচ করছে? 280 ওয়াট। কতক্ষণ ধরে চলছে? না 5 ঘন্টা করে, 30 দিন, 1 মাস পুরো চলবে, তাহলে 150 ঘন্টা। তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির সূত্র কি? ওয়াট ঘন্টা বাই হাজার। তাহলে 280 ওয়াট 150 ঘন্টা বাই হাজার মানে 42 বিওটি। তাহলে কত খরচ হবে? দেখে নাও, 4 টাকা করে হলে 168 টাকা খরচ হবে। এর পরের প্রশ্ন ছিল আমাদের যে আলফা ও গামা রশ্মির আধান ও আয়োনাইজিং ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয়তার একটি ব্যবহারিক একক লিখো। তাহলে দেখো যে আলফা রশ্মির আর গামা রশ্মির আধান কিরকম হয়ে থাকে? না আলফা রশ্মির আধান হয়ে থাকে ধনাত্মক, মান কত? 3.2 ইন্টু 10⁻⁹ কুলম। অন্যদিকে গামা রশ্মি আমাদের কিরকম হয়ে থাকে? নিস্তড়িত হয়ে থাকে। আয়োনাইজিং ক্ষমতা কি হয়? না আয়োনাইজিং ক্ষমতা সর্বোচ্চ হয় আলফা রশ্মির, যেটা গামা রশ্মির কত গুণ? না 10,000 গুণ। অন্যদিকে গামা রশ্মি হচ্ছে সামান্য পরিমাণ আয়োনাইজিং ক্ষমতা আছে। ব্যবহার কোথায় দেখা যায়? না চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার দেখতে পারি। রেডিয়েশন থেরাপির সাহায্যে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এক্ষেত্রে আমরা ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহার করে থাকি? না কোবাল্ট-60 এর বিকিরণ ব্যবহার করা হয়। পরের কোশ্চেন ছিল যে কোন মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আয়োনাইজেশন শক্তি জিনিসটা কি। এবং লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম এবং সোডিয়ামকে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাতে হবে।
তাহলে ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে স্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার যোজ্যতা কক্ষ মানে তার সর্ববহিস্থ কক্ষ, সেখান থেকে সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করতে পরমাণুটিকে গতিশক্তিহীন এক একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় যে ন্যূনতম শক্তি তাকে বলা হয়ে থাকে ওই মৌলের প্রথম আয়নীভবন শক্তি। ক্রমটা কিরকম হয়ে থাকে? না, ক্রমটা হয়ে থাকে যে রুবিডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন সোডিয়াম আর লেস দেন লিথিয়াম। অর্থাৎ রুবিডিয়ামের হচ্ছে আয়নাইজেশন ক্ষমতা সবচেয়ে কম এবং লিথিয়ামের আয়নাইজেশন ক্ষমতা সবচেয়ে বেশি। হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য লিখতে বলেছে। তাহলে গ্রুপ 1 ধর্মের কি কি সাদৃশ্য আছে হাইড্রোজেনের সাথে? না, খাদ্যাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা আমরা কি জানি? 1। 2 নম্বর, হাইড্রোজেন খাদ্যাতুগুলির মতো তড়িৎ ধনাত্মক মৌল। 3 নম্বর হচ্ছে খাদ্যাতুর মতো হাইড্রোজেনও কি দ্রব্য? বিজারক দ্রব্য। এবং 4 নম্বর, খাদ্যাতুর মতো হাইড্রোজেন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? যৌগ গঠন করে। 2 আছে গ্রুপ 17 মৌল। না, হ্যালোজেনগুলোর মতো হাইড্রোজেন হয়ে থাকে দ্বি পরমাণু, আর খাদ্যাতুর সঙ্গে বিক্রিয়ায় হ্যালোজেনগুলি হ্যালাইড যৌগ গঠন করে, যেমন NaCl। এখানে ক্লোরিন, ব্রোমিন এগুলো কি যৌগ? হ্যালোজেন যৌগ। সোডিয়াম ব্রোমাইড। একইভাবে হাইড্রোজেন এবং খাদ্যাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রাইড যৌগ গঠন করে, যেমন সোডিয়াম হাইড্রাইড। এরপরে আছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? দেখো, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি? না, 900 ডিগ্রি থেকে 950 ডিগ্রি তাপমাত্রা, 60% ক্রায়োলাইট, সংকেত Na3AlF6, 20% ফ্লুওস্পার CaF2 এবং 20% বিশুদ্ধ অ্যালুমিনিয়াম গলিত মিশ্রণ। ক্যাথোড কি? না, স্টিল নির্মিত আয়তাকার ট্যাঙ্কের ভিতরের দিকে পুরু গ্রাফাইটের আস্তরণ দেওয়া থাকে এবং এই ট্যাঙ্ক ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? না, কপার দণ্ড থেকে ঝোলানো কয়েকটি গ্রাফাইট দণ্ড। বিক্রিয়া কি আয়নীভবন? না, Al2O3 ভাঙলে হবে 2Al3 প্লাস 3O2 মাইনাস। ক্যাথোড বিক্রিয়া, না, এই 2Al3 মানে কটা? 2 3 6টি ইলেকট্রন গ্রহণ করে 2Al। এখানে বিজারণ বিক্রিয়া হলো। অ্যানোডে কি হবে? না, 3O2 মাইনাস 6টি ইলেকট্রন ত্যাগ করে 3O, আর 3O আর 3O মিলে হবে 3O2, অর্থাৎ এটা হয়ে গেল জারণ বিক্রিয়া। পরের প্রশ্ন ছিল হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন কি কি শর্ত? না, 550 ডিগ্রি উষ্ণতা। কি লাগবে? অনুঘটক উত্তপ্ত ফেরিক অক্সাইড। 200 বায়ুমণ্ডলীয় চাপ। প্রভাবক হিসেবে পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণ। না, 1:3 অনুপাতে নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস নিতে হবে। সমীকরণ কি হবে? না, N2 প্লাস 3H2 থেকে কি উৎপন্ন হবে? 550 ডিগ্রি সি উষ্ণতা, 200 ATM চাপে 2NH3 আর 95 কিলোজুল তাপ। জৈব যৌগ অজৈব যৌগের কি পার্থক্য হবে? না, প্রত্যেকটি জৈব যৌগের অণুতে কার্বন পরমাণু থাকবে, আর অজৈব যৌগের গঠন কোনো নির্দিষ্ট মৌলের উপস্থিতির উপর নির্ভর করে না। 2 নম্বর হচ্ছে এগুলিতে সমযোজী বন্ধন বর্তমান। এগুলিতে তড়িৎযোজী ও সমযোজী উভয় বন্ধনই দেখতে পাওয়া যায়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়? কম, আর এদের হয়ে থাকে খুব বেশি। এরা জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য, আর এরা জলে দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে অদ্রাব্য। তড়িৎ পরিবাহিতা জলে দ্রবীভূত আর গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে। কার্বনের কি ধর্ম দেখা যায়? ক্যাটিনেশন ধর্ম দেখা যায়, সমাবয়বতা ইত্যাদি, এবং অজৈব যৌগের ক্ষেত্রে এই সমস্ত কোনো ধর্ম দেখা যায়। এরপর আছে একটি জৈব যৌগের আণবিক সংকেত দেওয়া আছে C2H4O2। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করতে হবে এবং জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ার শর্ত। না, বিশিষ্ট সম্ভাব্য জৈব যৌগটি হলো CH3COOH, যা জলে দ্রাব্য। এটি সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। না, অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় উৎপন্ন হবে CH3COONA যুক্ত হবে এবং CO2 আর জল উৎপন্ন হবে। আবার কি হবে? CH3COOH C2H5OH এর সাথে বিক্রিয়ায় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে CH3COO C2H5 উৎপন্ন করবে এবং জল উৎপন্ন করবে, অর্থাৎ ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হবে। এটাকে কি বিক্রিয়া বলা থাকে? এই বিক্রিয়াটাকে বলা হয় থাকে এস্টারিফিকেশন বিক্রিয়াও বলা হয় থাকে।
একবার প্রশ্নটা আমরা দেখে নিই যে সমস্ত প্রশ্ন আমাদের 2018 সালের আলোচনা হলো কি না। তো দেখে নাও, এটা একটু আগে আমরা আলোচনা করলাম, অ্যালুমিনিয়াম নিষ্কাশন হেবার পদ্ধতি করলাম, জৈব যৌগের আণবিক সংকেত এটাও আলোচনা করেছি, জৈব অজৈব যৌগের পার্থক্য আমরা আলোচনা করলাম। এখানে হাইড্রোজেনের সাথে দেখো কি কি সাদৃশ্য লক্ষ্য করা যায়, একটু আগে করেছি। আয়নাইজেশন শক্তি জিনিসটা কি, আলফা বিটা রশ্মির আধান আর আয়নাইজিং ক্ষমতার তুলনা, একটি বাড়িতে দুটি 60 ওয়াট আর দুটি 80 ওয়াট করা হয়ে গেছে। 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে এটা করা হয়নি। দেখো 10 ওহম রোধ বিশিষ্ট যদি একটি তারকে আমরা সমান দুভাগে ভাগ করি, তাহলে কি লিখতে পারি না, R1 সমান R2, এটাকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে প্রতিটা ভাগের মান কত হচ্ছে 5 ওহম করে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র কি জানি, যে তুল্য রোধ হয় 1/R সমান 1/R1 প্লাস 1/R2। এবার কি করব, 1/R1 এর মান হচ্ছে 1/5 প্লাস 1/5 সমান কত আসছে, এদের লসাগু 5 হবে, মানে আসছে 2/5। এবার আর সমান কি লিখতে পারি, আর সমান লিখতে পারি 5/2, মানে কত হবে 2.5 ওহম। তাহলে এটার অ্যান্সার কি হবে 2.5 ওহম। তাহলে তুল্য রোধ কি লিখবো 2.5 ওহম। বাকি তাপ পরিবাহিতা আলোচনা করা হয়ে গেছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয়ে গেছে, উত্তল লেন্সের সাহায্যে হয়ে গেছে, মাধ্যমের আলোর বেগ হয়ে গেছে। বাকি সমস্ত প্রশ্নই আমাদের আলোচনা করা হয়ে গেছে। তাহলে এই ছিল 2018 সালের কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন। নেক্সট দিন আমরা 2019 সালের সমস্ত কোশ্চেনগুলি রিভিশন করে নেব আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।